হ্যালো স্টুডেন্টস, আমার নাম জয়িতা দত্ত। আমি রাইস এডুকেশনের ইকোনমিক্সের টিচার। এই রাইস এডুকেশনসে আমরা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সামিনেশনসের জন্য বিভিন্ন ধরনের প্রিপারেশন নিয়ে থাকি এবং সেখানে ইকোনমিক্স থেকে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আসে সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে রেফারেন্সে রেখে আমরা আমাদের আজকের ইকোনমিক্সের সেশন কন্টিনিউ করব ইকো জ্ঞান। এখানে আমরা ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন ধরনের টপিক নিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আনসার্স নিয়ে আলোচনা করে থাকি। এই পুরো আলোচনাটা আজকে আমরা যে বিষয়টার উপরে ফোকাস করব সেই বিষয়টা হলো স্টাফ সিলেকশন কমিশনসের নেওয়া বেশ কিছু এক্সামিনেশনস। তার মধ্যে সামনেই আছে, তোমরা জানো, সিএইচএসএল বা হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম। তো সেই সিএইচএসএল এর এক্সামটাতে প্রিভিয়াস ইয়ার্সে কী ধরনের কোয়েশ্চেন এসেছে সেটা সম্বন্ধে যদি আমরা একটা সঠিক ধারণা করতে পারি তাহলে এটা আমাদের একটা ভালো লাইট হাউস বা গাইডেন্সের কাজ করে। সেই কারণটার জন্য সিএইচএসএল এর প্রিপারেশনটাকে শুরু করার জন্য প্রথমেই আমাদের দেখে নিতে হবে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে স্টাফ সিলেকশন সিএইচএসএল এ কীরকম ধরনের কোয়েশ্চেন্স করেছে, কোন কোন এরিয়াগুলোকে এমফাসিস করেছে। তো এই এমফাসাইজড এরিয়াগুলোর ওপর থেকে আমরা আজকের কোয়েশ্চেন আনসার্সটাকে ডিসকাস করব এবং কোয়েশ্চেনের কভারেজটা দেখলেই বুঝতে পারা যাবে যে কোয়েশ্চেনগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল, শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমির মধ্যে রেস্ট্রিক্টেড না থেকে বহু থিওরিটিক্যাল পার্ট থেকেও কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। তো সেই জায়গার জন্যই আমরা এবার শুরু করছি আমাদের আজকের ডিসকাশন। প্রথম কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে আনএমপ্লয়মেন্ট that arises when there is a general downturn in business activity is known as, বলছে যে বিজনেস অ্যাক্টিভিটি মানে একটা ইকোনমির ওভারঅল প্রোডাক্টিভিটিতে যখন ডাউনটার্ন আসে, ডাউনটার্ন মানেটা কি, যখন একটা খারাপ সময় আসে তখন ওই বিজনেস অ্যাক্টিভিটির খারাপ সময়টার ফলে ইকোনমিতে যে ধরনের আনএমপ্লয়মেন্ট জেনারেট করে আমরা সেটাকে কীরকম আনএমপ্লয়মেন্ট বলবো। খুব সহজ ভাষাতে যদি আমরা বলি এই ধরনের আনএমপ্লয়মেন্টকে আমরা ডিফাইন করে থাকি অ্যাজ সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এখানে তোমরা আনসার্সে দেখতেই পাবে, আনসার্স দিয়ে দেওয়া রয়েছে অপশন সি, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা কীভাবে জেনারেট হচ্ছে, ফর এক্সাম্পল আমরা যদি একটা ইকোনমির বিজনেস সাইকেলকে একটু গ্রাফিক্যালি প্লট করি তাহলে দেখতে পাবো যে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসেতে একটা ইকোনমির রিয়েল ইনকামকে রাখলাম আর হরিজন্টাল অ্যাক্সিসেতে আমরা একটা টাইম ফ্রেমকে মেজার করার চেষ্টা করলাম। অর্থাৎ আমরা এখানে দেখতে চাইবো যে সময়ের সাথে সাথে একটা দেশের রিয়েল ইনকামের মধ্যে কীরকম পরিবর্তন হয়। যদি আমরা ইকোনমির এই রিয়েল ইনকামের একটা গ্রাফ আঁকি দেখতে পাওয়া যাবে সেই গ্রাফের মধ্যে ওভারঅল রিয়েল ইনকামের একটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে। এই যে আপস অ্যান্ড ডাউনসটা রয়েছে এটাকেই আমরা বলে থাকি বিজনেস সাইকেল। এই বিজনেস সাইকেলটার মধ্যে ডাউনটার্ন কোন জায়গাটাতে শুরু হয়েছে না, যখন গ্রাফটা নিচের দিকে নামছে এই ফেজটাকে আমরা নর্মালি বলে থাকি রিসেশন বা অর্থনৈতিক মন্দার সময়। এই রিসেশনের সময়টাতে ইকোনমি যদি অর্থনৈতিকভাবে খারাপ পারফর্ম করে তার মানে ইকোনমির প্রোডাক্টিভিটি কমে যায়, জব অপরচুনিটি কমে যায়, স্বাভাবিকভাবেই লোকজন তখন জবলেস হয়ে পড়ে, কর্মহীন হয়ে পড়ে এবং আনএমপ্লয়মেন্ট বাড়ে। তার মানেই বোঝা যাচ্ছে যে বিজনেস সাইকেলের পারফরমেন্স অনুযায়ী যদি কোনো আনএমপ্লয়মেন্ট জেনারেট করে তখন আমরা ওই আনএমপ্লয়মেন্টটাকে কীরকম আনএমপ্লয়মেন্ট বলবো। ওই আনএমপ্লয়মেন্টটাকে আমরা ন্যাচারালি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলবো বিকজ ইটস এ পার্ট অফ বিজনেস সাইকেল। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, চলো আমরা চলে যাই পরের কোয়েশ্চেনটাতে যেখানে বলছে ল অফ ডিমান্ড স্টেটস দ্যাট। ল অফ ডিমান্ড বলতে আমরা কি বুঝি সেটাই এখানে কোয়েশ্চেনের অপশনসে জানতে চেয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। বলছে অপশন এতে ইফ প্রাইস অফ গুড ইনক্রিজেস অ্যান্ড ডিমান্ড ফর দ্যাট গুড ডিক্রিজেস, সেটাকে বলছে ল অফ ডিমান্ড। নাকি বলছে প্রাইস অফ গুড যদি ইনক্রিজ করে, প্রাইস অফ গুড যদি ইনক্রিজ করে ডিমান্ড ফর দ্য গুড ইনক্রিজ করবে, সেটা ল অফ ডিমান্ড। নাকি বলছে প্রাইস অফ গুড ইনক্রিজ করছে, কোয়ান্টিটি ডিমান্ডটা ইনক্রিজ করছে, সেটাকে আমরা ল অফ ডিমান্ড বলবো। বা বললো যে ইফ প্রাইস অফ গুড ইনক্রিজেস কোয়ান্টিটি ডিমান্ড যদি ডিক্রিজ করে সেটাকে আমরা ল অফ ডিমান্ড বলবো। ল অফ ডিমান্ড একদম সিম্পল দুটো জিনিসকে রিলেট করে, এক কোনো একটা জিনিসের দাম এবং সেই জিনিসটা ওই দামে একজন উপভোক্তা বা কনজিউমার কতটা কিনতে চাইছে সেটা। তার মানে আমি যদি বলি যে আজকে 5 টাকা দামি চা পাওয়া যাচ্ছে, সারা দিনেতে ধরা যাক আমি এই 5 টাকা দামি চা 10 কাপ খাই, এবার কোনোভাবে চায়ের দামটা 5 টাকা থেকে বেড়ে হঠাৎ করে 7 টাকা হলো,
আমি বিইং আ কনজিউমার কিন্তু আমার চা খাওয়াটা কমিয়ে দেবো, তার কারণ চাটার দাম বেড়ে গেছে। এই যে দামটা বেড়ে গেল বলে এখন আমি 10 কাপের জায়গায় ভাবছি 8 কাপ চা খাবো, এটাই হচ্ছে আমার চাহিদার প্রবণতা। অর্থাৎ দামটা যখনই বাড়ছে তখনই আমার ওই চা খাওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে। এই ঘটনাটাই যে অপশনসটাকে এক্সপ্রেস করছে সেটাকে বলবো ল অফ ডিমান্ড। এখানে খেয়াল করলে দেখতে পাবে অপশন এতে বলে দেওয়া রয়েছে প্রাইস অফ গুড যদি ইনক্রিজ করে ডিমান্ড ফর দ্যাট গুড ডিক্রিজ করবে। তাহলে এই যে আমি বলেছিলাম প্রাইসটা ইনক্রিজ করলে ডিমান্ড কোয়ান্টিটিটা ডিক্রিজ করবে, এটাই ল অফ ডিমান্ডকে রিপ্রেজেন্ট করলো। চলে যাই এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। দেওয়া রয়েছে দেখো, বলছে অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস। ইকুইলিব্রিয়াম প্রাইস বলতে কি বোঝায় সেটা আগে বোঝা দরকার। আমরা যদি ডিমান্ডের কথা বলি, একটু আগে আমরা আলোচনা করলাম, সেখানে দেখতে পেলাম যে কোনো জিনিসের দাম বাড়লে কনজিউমার তার ডিমান্ডটাকে কমিয়ে দেয়। এবার এই দাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড যদি কমে যায়, এটাকে আমরা গ্রাফিক্যালি যদি প্লট করি, এই ঘটনাটাকে নিউমেরিক্যাল একটা এক্সাম্পল নিয়ে যদি গ্রাফিক্যালি প্লট করি, আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ পাবো। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি একটা সাপ্লায়ার বা একজন প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো, তাহলে তুমি দেখতে পাবে যে জিনিসটার দাম বাড়লে সাপ্লায়ার কিন্তু ইন্টারেস্টেড হচ্ছে জিনিসটা বেশি করে বিক্রি করতে। সুতরাং প্রাইসটা ইনক্রিজ করলে ডিমান্ডটা কমে ঠিকই, কিন্তু সাপ্লায়ার কিন্তু এনকারেজড হয় বেশি করে সাপ্লাই করার জন্য। তাহলে এক্ষেত্রে দেখো ডিমান্ডের বেলাতে প্রাইসের সাথে ডিমান্ডের একটা নেগেটিভ বা ইনভার্স রিলেশন ছিল, কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখো প্রাইসের সাথে সাপ্লাইয়ের একটা পজিটিভ বা ডাইরেক্ট রিলেশন রয়েছে। এই পজিটিভ বা ডাইরেক্ট রিলেশনটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি, আমরা কীরকম কার্ভ পাবো? দেখো একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ পাবো। এই যে আমি এখানে দুটো ঘটনাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম, যেটার ফলে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটাকে আমরা বলবো ডিমান্ড কার্ভ, আর আপওয়ার্ড স্লোপিং কার্ভটাকে আমরা বলবো সাপ্লাই কার্ভ। এই ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ একে অপরকে একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এই ইন্টারসেকশন থেকে আমরা একটা প্রাইস পাচ্ছি পি স্টার। মজার ব্যাপার হলো এই পি স্টার হচ্ছে এমন একটা প্রাইস যে প্রাইসে একটা কনজিউমার যতটা ডিমান্ড করে প্রডিউসার এক্স্যাক্টলি ততটা সাপ্লাই করতে রাজি হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে না তো প্রডিউসারের মনে হয় দামটা খুব কম, না তো কনজিউমারের মনে হয় দামটা খুব বেশি। সুতরাং এই জায়গাটা থেকে এই যে পি স্টার দামটাকে আমরা ডিরাইভ করলাম, এই দামটাতে দুজনেই পৌঁছে গেলে কেউই এই দামটা থেকে সহজে ডেভিয়েট করতে চায় না। এই দামটা একটা স্টেবিলিটি দেয় বোথ কনজিউমার অ্যান্ড প্রডিউসার সেকশনকে। সেই কারণটার জন্য আমরা এই প্রাইসটাকে বলবো ইকুইলিব্রিয়াম প্রাইস। এটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম প্রাইস। তাহলে এখানে খেয়াল করো যেগুলো অপশনস রয়েছে তার মধ্যে আমরা যেটা বুঝলাম সেটা কোন অপশনটা ডিফাইন করছে। দেখো অপশন এতে বলেছে কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই। এক্স্যাক্টলি এই কথাটাই তো আমি বললাম যে পি স্টার প্রাইসে ডিমান্ডও যতটা সাপ্লাইও ততটা। সুতরাং ইকুইলিব্রিয়াম প্রাইস বললে বাকি অপশনসগুলোতে আমাদের যাওয়ার দরকারই নেই, আনসার প্রথম অপশন থেকেই আমরা পেয়ে যাব। চলো এবার চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে, যেখানে দেওয়া রয়েছে ট্যাক্স। ট্যাক্স থেকে এখানে একটা প্রশ্ন রয়েছে। আগের কোয়েশ্চেনগুলোতে দেখতে পেলে ডিমান্ড সাপ্লাই মাইক্রো ইকোনমিক থিওরি থেকে, তার মানে সিএইচএসএল এ বেশ কিছু কোয়েশ্চেন আসে, কিন্তু কোয়েশ্চেনগুলো শুধুমাত্র থিওরির মধ্যে না থেকে ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড বেশ কিছু জায়গা থেকেও প্রশ্ন আসে, আবার ফিসকাল পলিসি ফিসকাল সিস্টেম থেকেও কোয়েশ্চেন আসে। সেরকমভাবেই ট্যাক্স কিন্তু একটা ম্যাক্রো ইকোনমিক ফিসকাল পলিসির পার্ট, যেখান থেকে আমরা এখানে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি। এটা একটা ফিসকাল পলিসির কম্পোনেন্ট। কোয়েশ্চেনটা কি দিয়েছে একটু ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবে। প্রশ্নতে বলেছে ট্যাক্স ইজ এন্টায়ারলি বর্ন। বর্ন মানে বিয়ার করা থেকে এসেছে, যে বহন করে ট্যাক্সের বার্ডেন,
যে ট্যাক্স বার্ডেনটাকে বহন করছে সে তার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। ট্যাক্স ইজ এন্টায়ারলি বর্ন বাই দ্য এন্টিটি ইট ইজ লেভিড আপন। অর্থাৎ একটা ট্যাক্স যেটা যার ওপরে আরোপ করা হলো, মানে যার ওপরে লেভি করা হয়েছে, সেই ট্যাক্সের বার্ডেনটাকে বিয়ার করে চলেছে উইদাউট পাসিং দ্য ট্যাক্স অন টু আদার্স। অর্থাৎ ট্যাক্সের বোঝাটাকে কোনোভাবেই অন্যের কাছে পাস অন করা হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যার ওপরে ট্যাক্সটা আরোপ করা হলো আর যে ট্যাক্সটা বিয়ার করলো, দুটোই যদি একই ব্যক্তি হয় তাহলে আমরা ট্যাক্সটাকে কীরকম ট্যাক্স বলবো এইটা জিজ্ঞাসা করছে। অপশানসে দেখো এখানে দেওয়া রয়েছে ডিরেক্ট ট্যাক্স, অপশানে দেওয়া রয়েছে ইনডিরেক্ট ট্যাক্স, স্ট্রেট ট্যাক্স এবং অ্যাডভান্স ট্যাক্স। এখানে অবশ্যই করে বুঝতে পারছো এখানে বলছে যার ওপরে গভর্নমেন্ট ট্যাক্সটা চাপাচ্ছে সেই নিজের পকেট থেকে টাকাটা নিয়ে সরকারকে দিচ্ছে, এর মাঝে আর কেউ নেই। সরকার বলল তুমি আমাকে ট্যাক্স দেবে, সে নিজের ইনকাম থেকে একটা টাকা ট্যাক্স হিসেবে সরকারকে দিয়ে দিল। এই জায়গাতে মাঝে যেহেতু নেই এবং সরকারের সাথে এখানে ট্যাক্স পেয়ারের একটা সরাসরি সম্পর্ক স্থাপিত হচ্ছে, সেই জন্য এই ট্যাক্সকে আমরা বলবো ডিরেক্ট ট্যাক্স। এই ট্যাক্সকে আমরা বলবো ডিরেক্ট ট্যাক্স। অলরাইট, ডিরেক্ট ট্যাক্স তাহলে হয়ে গেল আনসার। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, যেখানে বলছে ডিমান্ড কার্ভ ফেসিং পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম। আমরা মার্কেট মাইক্রো ইকোনমিক্সে মার্কেট স্ট্রাকচার বলে একটা মার্কেট পড়ি, যেখানে বেশ কিছু মার্কেটের টাইপ আছে। তার মধ্যে সবথেকে পারফেক্ট এবং আইডিয়াল মার্কেট হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, এই মার্কেটটাই হচ্ছে একটা আইডিয়াল সিচুয়েশন। যদিও এটা সবসময় রিয়ালিটিতে এক্সিস্ট করে এরকমটা নয়, কিন্তু এই মার্কেট স্ট্রাকচারটাকেই আমরা আইডিয়াল মার্কেট স্ট্রাকচার হিসেবে পারসিভ করি। প্রশ্নটা জিজ্ঞাসা করেছে যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে ডিমান্ড কার্ভ কীরকম হবে। প্রথমেই বলে রাখি, একটা মার্কেট যখন পারফেক্টলি কম্পিটিটিভ হয় তখন এই মার্কেটের বায়ার এবং সেলার অসংখ্য হয়ে ওঠে। মেনি বায়ার অ্যান্ড সেলার, এখানে বি এবং এসটা দিয়ে আমি বায়ার এবং সেলারকে রিপ্রেজেন্ট করলাম। যখন বায়ার এবং সেলারের সংখ্যাটা অসংখ্য হয়ে যায় তখন প্রাইসটা কেউ একা ডিসাইড করতে পারে না। সেলার এখানে বাজারের ঠিক করা প্রাইসটাকে অ্যাডপ্ট করে নেয় বা অ্যাকসেপ্ট করে নেয়। সেই জন্য সেলার এক্ষেত্রে কি হয়ে যায় না প্রাইস টেকার। এই প্রাইসটাকে মার্কেট যেটা বলে দেয় সেটাই যেহেতু অ্যাকসেপ্ট করতে হয়, সুতরাং প্রাইসটা পাল্টানোর খুব একটা সুযোগ নেই। অর্থাৎ মার্কেট যে দাম বলছে সেই দামেতেই ডিমান্ড এবং সাপ্লাই চলবে। অর্থাৎ এখানেতে কোয়ান্টিটিটা ভ্যারি করলেও মার্কেট যে প্রাইসটা ডিসাইড করে দিল সেই প্রাইসটা ফিক্সড। তাহলে তুমি একবার ভেবে দেখো, একটা মার্কেটে ডিমান্ড কার্ভ যদি আমরা আঁকতে যাই, সেখানে দেখা গেল প্রাইসটা একটা জায়গাতে মার্কেট ফিক্স করে দিয়েছে। এরকম অবস্থাতে ডিমান্ড 2ও হতে পারে 10ও হতে পারে, তার মানে প্রাইসটা পি স্টার। এক্ষেত্রে এই দুটো পয়েন্টকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ডিমান্ড কার্ভ। তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ডিমান্ড কার্ভ কীরকম দেখতে হবে। কিছুই না, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ডিমান্ড কার্ভ দেখতে হবে হরাইজন্টাল স্ট্রেট লাইন। এই হরাইজন্টাল স্ট্রেট লাইনের যদি আমরা প্রাইস ইলাস্ট্রিসিটি দেখতে পাই, সেই প্রাইস ইলাস্ট্রিসিটি কিন্তু সবসময় হয় ইনফিনিটি, অর্থাৎ ইলাস্ট্রিসিটির ভ্যালুটা হাইয়েস্ট। সুতরাং হরাইজন্টালি স্ট্রেট ডিমান্ড কার্ভের ক্ষেত্রে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড দেখতে পাবো, যে ক্ষেত্রে প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু ইনফিনিটি। ক্লিয়ার? চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, যেখানে দেওয়া রয়েছে ইন আ পারফেক্ট কম্পিটিশন ফার্ম ম্যাক্সিমাইজেস প্রফিট বাই। একটা ফার্ম কিভাবে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করে যখন মার্কেটেতে একটা পারফেক্ট কম্পিটিশন রয়েছে।
অপশনে বলেছে সেটিং প্রাইস সাচ দ্যাট প্রাইস ইজ ইকুয়াল অর গ্রেটার দ্যান মার্জিনাল কস্ট, এটার কোনো সুযোগ নেই। সেটিং আউটপুট সাচ দ্যাট প্রাইস ইজ ইকুয়াল টু দ্য অ্যাভারেজ কস্ট, বিষয়টা কীরকম হবে? ধরা যাক এটা একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট যেটার প্রাইসটা একটা হরাইজন্টাল স্ট্রেট লাইনের থ্রু দিয়ে ডিটারমাইন্ড হয়ে গেছে। নর্মালি আমরা জানি যে এই প্রাইসটাই অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউয়ের সাথে সমান হয়। এরকম অবস্থাতে আমরা মার্জিনাল কস্ট আমরা জানি ইউ শেপড হয়। এই মার্জিনাল কস্ট এটা যখন এই প্রাইস কার্ভটাকে ইন্টারসেক্ট করবে, এই ইন্টারসেকশন পয়েন্টটা থেকে ডিটারমাইন্ড হবে যে কতটা প্রোডাকশন হতে চলেছে, এবং সেই কারণটার জন্যই এখানেতে এমআর ইকুয়াল টু এমসি এই জায়গা থেকে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিটা ডিটারমাইন্ড হবে, এবং সেই কারণের জন্য আনসার হয়ে যাবে অপশন সি। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, বলছে প্রাইস ফ্লোর কাকে বলে? প্রাইসের দুটো জিনিস, একটাকে আমরা বলি প্রাইস সিলিং, আরেকটাকে আমরা বলি প্রাইস ফ্লোরিং। সিলিং মানে কি? ছাদ, তার মানে ঊর্ধ্বসীমা। ফ্লোর মানে কি? ফ্লোর মানে হলো মেঝে, সেটা দিয়ে আমরা ডিফাইন করি নিম্ন সীমা। তাহলে প্রাইস ফ্লোর মানে আমরা একটা প্রাইসের নিম্ন সীমাটা জানতে চাই। ফ্লোরটা তার মানে ডিফাইন করে দেবে লোয়েস্ট লিমিটটাকে। অন দ্য আদার হ্যান্ড সিলিং ডিফাইন করে দেবে আপার মোস্ট লিমিটটাকে। সেই জায়গা থেকে নিশ্চয়ই এবার আনসারটা করতে পারবে যে প্রাইস ফ্লোর বলছে ম্যাক্সিমাম লিগ্যাল প্রাইস, এটা একদমই হবে না, তার কারণ এটা সিলিংয়ের কথা বলছে না। কিন্তু মিনিমাম লিগ্যাল প্রাইস যেটা বলেছে সেটা অ্যাকচুয়ালি লোয়েস্ট প্রাইসকেই ডিফাইন করছে। সেই জন্য এখানে অ্যাভেলেবেল অপশন অনুযায়ী আমরা আনসার নিয়ে নেব অপশন বি। চলে যাচ্ছে এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে, যেখানে বলছে মাইক্রো ইকোনমিক্স। তোমরা ইকোনমিক্সে সবাই জানো মূলত দুটো ব্রাঞ্চ রয়েছে, একটাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স আর একটাকে বলি ম্যাক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ইকোনমিক্সে মাইক্রো কথাটাই এসেছে একটা গ্রিক ওয়ার্ড মিক্রোজ থেকে। তো এই যে গ্রিক ওয়ার্ড মিক্রোজ, এটার রেফারেন্সেতে আমাদের ইকোনমিক্সটাকে ডিফাইন করতে হবে। তো সেটার রেফারেন্সে কোনটা মাইক্রো ইকোনমিক্সকে ডিফাইন করে সেটা জিজ্ঞাসা করেছে। খেয়াল করলে দেখো অপশন এতে বলেছে সার্কুলার ফ্লো অফ ইনকাম। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য মাইক্রো ইকোনমিক্স। তার কারণ সার্কুলার ফ্লো অফ ইনকাম মানে একটা পুরো ইকোনমিক স্ট্রাকচারেতে টাকা বা ইনকাম কিভাবে ফ্লো করছে, আমার খরচ কি করে তোমার ইনকাম হয়ে যাচ্ছে, তোমার ইনকাম কি করে আমার ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, সেই বিষয়টাকে নিয়ে এখানে আলোচনা করা হয়। সো ন্যাচারালি এটা মাইক্রো ইকোনমিক্সের পার্ট নয়। সেকেন্ড অপশনে বলেছে ডিসিশন মেকিং অফ সিঙ্গল ভেরিয়েবল। সিঙ্গল ভেরিয়েবল মানে এটা কোনো একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গল কনজিউমার হতে পারে, কোনো ফ্যাক্টরি হতে পারে উইচ ইজ আ সিঙ্গল ইউনিট, কিংবা কোনো কোম্পানি হতে পারে। এই সবকটা এন্টিটি কিন্তু মনে রাখবে সিঙ্গল এন্টিটি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিঙ্গল ভেরিয়েবল ইউনিট হিসেবে এগুলোকে ডিফাইন করা যায়। সো ন্যাচারালি এখানেতে উত্তরটা অপশন বি হয়ে যাচ্ছে, যেহেতু এটা একটা ইন্ডিভিজুয়াল বা সিঙ্গল ইউনিট নিয়ে আলোচনা করছে এবং এটাই মাইক্রো ইকোনমিক্সের আলোচনার মূল জায়গা। চলে যাই এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, যেখানে বলছে ড্যাশ ইজ আ গুড হুজ কোয়ান্টিটি ডিমান্ডেড ডিক্রিজেস। মাইন্ড ইট, কোয়ান্টিটি ডিমান্ডটা ডিক্রিজ করে যখন একটা কনজিউমারের ইনকামটা রাইজ করবে। কোন জিনিসের ক্ষেত্রে এরকমটা হয় যে তোমার ইনকাম বেড়ে গেলে মনে হয় যে না ওটা বাজে, ওটা আর খাবো না, ওটার ডিমান্ড আর অত বেশি করা যাবে না। যখন তুমি ওই জিনিসটার প্রতি নাক সেটকাচ্ছ, যখন তুমি ভাবছো যে ওই জিনিসটা তোমার পক্ষে এখন খারাপ জিনিসে পরিণত হয়েছে, সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেই আমরা কি করি, ইনকাম বাড়লে ওগুলোকে আমরা রিজেক্ট করে দিই, ওগুলোর কনজাম্পশন কমিয়ে দিই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখানে চারটে যে অপশনস পাচ্ছি তার মধ্যে কোন গুডের ক্ষেত্রে এটা হবে,
যে জিনিসটাকে তুমি রিজেক্ট করে দিচ্ছ, ভালো নয়, খাবো না, কনজিউম করবো না ভেবে, সেই প্রোডাক্টটা তোমার কাছে হয়ে গেছে কীরকম গুড না ইনফিরিয়ার গুড। তো সেই কারণটার জন্য ইনফিরিয়ার গুডের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা ইন্ডিভিজুয়াল লোকের ইনকাম বাড়লে সে ওই গুডটার কনজামশন বা ডিমান্ড কমিয়ে দিচ্ছে। ইনকামের সাথে ডিমান্ডের এই ইনভার্স রিলেশন আমরা ইনফেরিয়ার গুডের ক্ষেত্রে দেখতে পাই। অলরাইট, চলে যাই এবার আমাদের পরের কোয়েশ্চেনটাতে, এবং এটা আমাদের ফাইনাল কোয়েশ্চেন, যেখানে দেওয়া রয়েছে লুক ইস্ট পলিসি ইন ইন্ডিয়া স্টার্টেড বাই উইচ প্রাইম মিনিস্টার। লুক ইস্ট পলিসি মানে ইস্টার্ন রিজিয়নের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর সাথে ইন্ডিয়ার ট্রেড রিলেশনস এবং ইকোনমিক রিলেশনসকে ইমপ্রুভ করার কথা কোন প্রাইম মিনিস্টার প্রথম বলেছিলেন। এইটা রেফারেন্সেতে মনে রাখতে হবে এই ঘটনাটাকে প্রথম প্রমোট করেছিলেন নরসিমহা রাও। তো সেই কারণটার জন্য কোন প্রাইম মিনিস্টার স্টার্টেড বললে আমরা এটার আনসার করতে পারি নরসিমহা রাও। অলরাইট, তো এই গেল আমাদের আজকের ওভারঅল ডিসকাশন। আশা করি এই কোয়েশ্চেন আনসার্সগুলো তোমাদের সিএইচএসএল এর প্রিপারেশনের জন্য হেল্প করবে। প্রত্যেকে ভিডিওগুলো নিয়মিত দেখো, আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন ডিসকাস করছি, তাহলে পুরনো বছরগুলোতে যে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখানে আমরা এক্সপ্লেনও করে দিচ্ছি, সুতরাং তোমরা কোয়েশ্চেনের আনসারে এক্সপ্লেনেশনসও পেয়ে যাবে। আজকের সেশনটা আমরা এখানেই রাখলাম। আশা করি তোমাদের জন্য এই সেশনসগুলো নিয়ে পরবর্তীকালে হাজির হতে পারবো এবং তোমাদের সুবিধা হবে। থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।